অসুস্থতার কোনো মৌসুম নেই, নির্দিষ্ট দিন বা মাসও নেই। সুস্থতা আমাদের প্রত্যেকের জীবনে একান্তভাবে কাম্য, তবে নিত্যদিনের এই ব্যস্ত জীবনে সুস্থ থাকাটাই যেন দায়। প্রিয় দর্শক, আপনাদেরকে সুস্থ রাখার প্রয়াস নিয়ে শুরু করছি এটিএন নিউজের সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান জেনিথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিবেদিত লাইভ প্রেসক্রিপশন। সাথে আছি আমি ডাক্তার শাকিরা নোভা। প্রিয় দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আজ আমরা কথা বলবো জরায়ু টিউমার বা ফাইব্রয়েড প্রসঙ্গে। সেই সাথে কথা বলবেন আপনারাও। অনুষ্ঠানে সরাসরি অংশ নিতে ফোন করতে পারেন স্ক্রলে দেখানো নম্বরে আপনাদের সমস্যার সম্ভাব্য সমাধান জানাতে। এবং আজকের আলোচনায় অংশ নেওয়ার জন্য স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার রওশন খানম, অধ্যাপক ও বিভাগীয় প্রধান, স্ত্রী ও প্রসূতি বিদ্যা বিভাগ, ইউএস বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতাল। ডায়াল করে জেনে নিন আপনার সমস্যার সমাধান, আর ফাঁকে ফাঁকে শুনুন আমাদের আলাপচারিতা। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে। আপনাকেও শুভেচ্ছা। আমরা সাধারণত দেখে থাকি যে ফাইব্রয়েড একটা যদিও জরায়ু টিউমার, এবং টিউমার কথাটি শুনলেই কিন্তু সবাই প্রথমেই আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। জরায়ু টিউমার কতটা ভয়ঙ্কর, এটা কি খুব বেশি চিন্তিত হওয়ার কোনো কারণ আছে, আর কতটা কমন এটা আমাদের মধ্যে? ধন্যবাদ আপনাকে। জরায়ু টিউমার আসলে ফাইব্রয়েড ইউটেরাস মোটামুটি মহিলাদের প্রজনন তন্ত্রের সবচেয়ে কমন টিউমার, এবং এটা যে সবসময় সিমটম প্রডিউস করে বা খুব ভয়ঙ্কর কিছু হয়ে যায় তা কিন্তু না। যত মহিলারা সাধারণত আউটডোরে আসেন বা প্রজননক্ষম মহিলা যারা, তাদের মধ্যে 20% মহিলারই এই টিউমার থাকে। কিন্তু সবচেয়ে মজার বিষয় হলো যে এই ফাইব্রয়েড ইউটেরাসের 75% কেসে কোনো রকম সিমটম প্রডিউস করে না, এসিমটোমেটিক থাকে। এবং অনেক সময় এমনও দেখা যায় যে অন্য কোনো একটা কারণে সে এসেছে, তার একটা আল্ট্রাসাউন্ড করা হয়েছে এবং দেখা গেল যে তার ফাইব্রয়েড ইউটেরাস হয়ে গেছে, এবং তখন কিন্তু খুব চিন্তিত হয়ে পড়ে যে আমার একটা টিউমার হয়েছে, এখন আমার কি হবে। আমরা দেখি যে যখন আল্ট্রাসোনোগ্রাফি করে ওনারা জানতে পারেন যে ওনার জরায়ুতে একটা টিউমার আছে, অলমোস্ট কাঁদতে কাঁদতে আসেন ওনারা যে আমার কি হবে, আমার জরায়ুতে টিউমার, আমি তো এতদিন জানতামই না। আসলে এসিমটোমেটিক হলো 75%। এবং এই যে ছোট্ট টিউমার যদি থাকে, ধরেন 2 সেন্টিমিটার 3 সেন্টিমিটার, এ নিয়ে কোনো চিন্তা করার কোনো কারণ নেই যদি তার কোনো অসুবিধা না থেকে থাকে। আচ্ছা। আর সিমটোমেটিক যে 25% থাকে, সেটা যখন সিমটম হবে ওনারা তো আসেনি আমাদের কাছে, আর আমরা তো আছি ওনাদের জন্য। কি ধরনের সিমটম নিয়ে সাধারণত যে সমস্যাগুলি নিয়ে ওনারা এসে থাকেন সেটা হলো মাসিকে অতিরিক্ত রক্তস্রাব, এই সমস্যাটার জন্য। এবং এটাকে বলা হয় প্রগ্রেসিভ মেনোরেজিয়া, মানে এই মাসে যদি একটু কম থাকে, সাইকেল কিন্তু যেরকম ছিল সেরকমই থাকবে, 30 ডেজ থাকলে 30 ডেজ, 28 ডেজ থাকলে 28 ডেজ। কিন্তু যেটা হয় যে এই মাসে একটু কম ব্লিডিং ছিল, পরের মাসে আরেকটু বেশি, তারপরের মাসে আরেকটু বেশি, এরকম করে আস্তে আস্তে ব্লিডিং এর পরিমাণটা বাড়তে থাকে। আবার অনেকের থাকে ব্লিডিং এর সাথে ব্যথা, আবার অনেকের সবসময় তলপেটে একটু ব্যথা থাকতে থাকে, অথবা ডিসপেরোনিয়া মানে হলো সহবাসে একটু কষ্ট, অথবা হেভিনেস, লোয়ার অ্যাবডোমেনে একটা তলপেটে একটা ভারী ভারী বোধ হওয়া, যদি টিউমারটা বড় থাকে তাহলে একটা ভারী ভারী বোধ হওয়া, এই ধরনের সমস্যাগুলি নিয়ে ওনারা এসে থাকেন সাধারণত। এই ধরনের সিমটম। একটা ব্যাপার আছে যে টিউমারটা কোথায় হয়েছে, যে লোকেশন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং লোকেশনের উপরে ডিপেন্ড করে তো ট্রিটমেন্ট প্ল্যানটাও করা হয়। আমি সেইটা একটু জানতে চাইবো যে লোকেশনটা কতটা ইম্পর্টেন্ট। লোকেশন বলার আগে আমি একটু জরায়ু সম্পর্কে বলতে চাই। জরায়ুর একটা থাকে জরায়ু মুখ, যেখানে আপনারা ক্যান্সারের কথা শুনে থাকেন, জানেন, মানুষ সাধারণ মহিলারাও জানেন যে জরায়ু মুখ ক্যান্সার হয়। সেরকম জরায়ুর একটা মুখ থাকে, একটা শরীর থাকে, বা বডি অফ দ্য ইউটেরাস বলি আমরা। এর যে কোনো জায়গাতে আসলে ফাইব্রয়েড হতে পারে, মুখের কাছেও হতে পারে, বডিতেও হতে পারে। আর বডির মধ্যে আবার লেয়ার আছে তো 3টা। সাধারণত মাস্কুলার যে লেয়ারটা সেখান থেকে শুরু হয়, তারপরে এটা অন্যদিকে প্রোট্রুড করতে পারে বা আগাতে পারে। এখন ইউটেরাসের ভিতরের দিকে যদি আসতে থাকে টিউমারটা, তখন সিমটমটা বেশি প্রডিউস করে। আর বাইরের দিকে যদি যায়, সিমটম, বড় টিউমার হলো সাধারণত অত বেশি সিমটম প্রডিউস করে না। আচ্ছা। আর অনেকের ক্ষেত্রে যেটা আমরা শুনতে পাই যে
আমার তো জরায়ুটা ফেলে দেয়া হবে, ফেলে দেওয়ার ক্ষেত্রেও কি পুরোটাই ফেলতে হবে নাকি আংশিক রেখে আংশিক ফেলা যাবে, এই বিষয়গুলো কিন্তু অনেকেরই মনে প্রশ্ন আসে। এবং আরেকটি খুব ইম্পর্টেন্টলি আমার কাছে মনে হয় যে সবার এটা জানা উচিত যে জরায়ু ফেলে দিলে তার পরবর্তীতে কনজুগাল লাইফে কোনো প্রবলেম হবে কিনা, এটা নিয়েও খুব ওয়ারিড থাকে। যখনই টিউমার নিয়ে আসেন পেশেন্ট আমাদের কাছে, ওনাদের প্রথম প্রশ্ন এটাই থাকে যে জরায়ু যদি আমার ফেলে দিতে হয়, এবং এটা নিয়ে ওনারা খুবই খুবই চিন্তিত থাকেন যে তখন আমার কি হবে, আমার বাকি জীবন কিভাবে চলবে। তো আপনাকে বলতে চাই আমরা এই বিষয়টি নিয়ে কথা বলবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টি এবং প্রত্যেকে জানা উচিত। আমাদের সাথে যেহেতু একজন দর্শক সংযুক্ত হয়েছেন, ফোনটি নিয়ে নিচ্ছি। ঠিক আছে। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম। জি দর্শক, আমরা সবাই শুনতে পাচ্ছি। মোহাম্মদ সেলিম রেজা। জি দর্শক, আপনার সমস্যার কথা বলুন। আমার সমস্যার কথা, আমার ওয়াইফের পেশাবে অনেক জ্বালা পোড়া, সেজন্য কেউ একটা ডাক্তার বলছে যে এটা জরায়ুতে হয়তো বা। আচ্ছা, তলপেটে জ্বালা পোড়া, আর কোনো সমস্যা আছে? না না না, এটাই। আচ্ছা, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করছি। জি, তলপেটে জ্বালা পোড়া, ওনার ওরকম জরায়ুতে কোনো টিউমার আছে বলে তো জানা যায়নি এখনো। সেরকম কি কিছু ডায়াগনোসিস হয়েছে? না না না, তাহলে জ্বালা পোড়ার তো অনেক কারণ থাকতে পারে, ইনফেকশন থাকতে পারে বা অন্য কোনো কারণ থেকে থাকে। ইনফেকশনের জন্য সাধারণত এই ধরনের জ্বালা পোড়া হতে পারে, সেটা আবার আলাদা একটা জিনিস, আলাদা একটা অসুখ। তবে সেই ক্ষেত্রে একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া ভালো, যে উনি পরামর্শ নিতে পারেন এবং মেডিসিন খেলে সেই ক্ষেত্রে ভালো হয়ে যায়। আমরা যে বিষয়ে কথা বলছিলাম যে ফাইব্রয়েড ইউটেরাস, এবং যেটা নিয়ে সবাই ওয়ারিড থাকে যে তার কনজুগাল লাইফে তখন তার কি হবে এটা ফেলে দেয়া হলে। এখন যে পেশেন্টরা অ্যাসিম্পটোমেটিক, যাদের কোনো অসুবিধা উপসর্গ হচ্ছে না, তাদের বেলায় কিন্তু অপারেশন করা কোনো জরুরি না, যদি না টিউমারটা অনেক বেশি বড় হয়ে যায়। আর এমন যদি হয়, আসলে ফাইব্রয়েড ইউটেরাস খুব স্লো গ্রোয়িং টিউমার, অল্প অল্প করে ধীরে ধীরে বাড়ে। তো এরকম যদি হয় যে হঠাৎ করে বড় হয়ে যাচ্ছে, বা হঠাৎ করে ওনার কোনো অসুবিধা হচ্ছে, বা হঠাৎ করে প্রচন্ড ব্যথা হচ্ছে, সেই সময় অপারেশন করার দরকার হতে পারে। আদারওয়াইজ ওনাদের যাদের ছোট টিউমার এবং কোনো অসুবিধা তৈরি করছে না, তারা অপারেশন না করলেও অসুবিধা নেই, কিন্তু অবজারভেশনে থাকতে হবে। অবজারভেশন কেমন? যেমন 6 মাস পর পর উনি ডাক্তারের কাছে একটা পরামর্শ নিলেন, বছরে অন্তত একবার একটা আলট্রাসোনোগ্রাফি করে দেখলেন যে টিউমারটার অবস্থা কী, এরকম করে উনি অবজারভেশনে থাকতে পারেন। আর যাদের সিমটম প্রডিউস করছে, তাদের বেলায় যদিও অল্প বয়সী হন, যারা আরও বাচ্চা চাচ্ছেন বা বাচ্চা নিতে আগ্রহী খুব রিসেন্টলি, অথবা বাচ্চা দরকার নেই কিন্তু উনি চাচ্ছেন ওনার ইউটেরাসটা থাকুক, কারণ জরায়ু ফেলে দেওয়ার সাথে সাথে দুইটা জিনিস শেষ হয়ে যাবে, সেটা হলো মাসিক আর হবে না, আর উনি আর কখনো বাচ্চা নিতে পারবেন না। উনি কেউ যদি মনে করেন যে না আমার বাচ্চা নেই বা না নেই, আমার মাসিকটা থাকুক, তাহলেও ওনার কিন্তু জরায়ুটা ফেলা যাবে না। সেই ক্ষেত্রে আমরা জরায়ুটা রেখে শুধু টিউমারগুলি ফেলে দিতে পারি। আচ্ছা, এখন সেটারও কিছু লিমিটেশনস আছে, যেমন এমন যদি হয় অসংখ্য টিউমার, সেগুলি ফেলে শেষ করা যাচ্ছে না, অথবা টিউমারের মধ্যে ইনফেকশন আছে, অথবা এমন কোনো অসুবিধা যে এতগুলি টিউমার ফেলতে ফেলতে জরায়ুটা আসলে কোনো কার্যক্ষম থাকবে না, সেরকম যদি হয়, তাহলেও আমরা সবসময় জরায়ুর টিউমার ফেলার সময় বলেই নেই যে অপারেশন করার সময় যদি এরকম অবস্থা হয় যে জরায়ুটা রাখলে কোনো কাজে আসবে না, বরং আরও সমস্যা তৈরি করবে, তাহলে আমরা জরায়ুটা ফেলে দিতে বাধ্য হব। এ ধরনের কনসেন্ট নিয়ে নিতে হয়। কিন্তু জরায়ু যদি আমরা রাখি, সেক্ষেত্রে কিন্তু খুব বেশি অসুবিধার কিছু নাই, তবে কয়েকটা জিনিস তাদের জানতে হবে যারা জরায়ু রেখে শুধু টিউমার ফেলতে চান। যেমন এই টিউমার আবারও হতে পারে, এবং যাদের ব্লিডিং হচ্ছিল, ব্লিডিংয়ের জন্যই শুধু আমরা অপারেশন করছি, যে অনেক টিউমার আছে এবং তার সাথে অনেক বেশি মেনস্ট্রুয়াল ব্লিডিংটা হচ্ছিল, মাসিকের সময় অনেক বেশি রক্ত যাচ্ছিল, তাদের বেলায় এটা জানতে হবে 1 থেকে 5 ভাগ মহিলার এই ব্লিডিং কিন্তু কন্টিনিউ করতে পারে, ব্লিডিংটা রয়ে যেতে পারে, যেরকম এক্সেসিভ ব্লিডিংটা হচ্ছে। তারপরে ব্যথা যাদের হচ্ছিল, তাদের কারো ব্যথাটা কন্টিনিউ করতে পারে। আবার যাদের প্রেগনেন্সি চাচ্ছেন, অপারেশন জরায়ুটা রাখতেই চাচ্ছেন যে প্রেগনেন্সি নেবেন, তাদের বেলায় কিন্তু 40 থেকে 60 ভাগ মহিলাদের প্রেগনেন্সি হবে। আবার 20 থেকে 25 ভাগ মহিলাদের আবারও অপারেশন লাগতে পারে,
সেটাও জানা থাকতে হবে। এই বিষয়গুলি মাথায় রেখে আমরা অপারেশনের জন্য বলি যে আপনি অপারেশন করবেন, কিন্তু আপনার যে কারণে একটা ক্রোমোসোমাল 40% ফাইব্রয়েডের যাদের আছে তাদের কিন্তু 40% ক্ষেত্রে ক্রোমোসোমাল একটা রিলেশন থাকে, কাজে ওইটা তো তার মধ্যে রয়ে যাচ্ছে। আর কিছু তো স্টিমুলেশন, কিছু রিস্ক ফ্যাক্টর থাকে যে রিস্ক ফ্যাক্টরগুলির জন্য আমরা মনে করি যে এই ফাইব্রয়েড হয়ে থাকে, সেই রিস্ক ফ্যাক্টরগুলি তো তার মধ্যে রয়ে যাচ্ছে, যে জন্য আবারও কিন্তু টিউমারটা হতে পারে। রিস্ক ফ্যাক্টরের কথা যেটা বলছিলেন, এটা সম্পর্কে আসলে আমাদের জানা উচিত এবং দর্শকদের আমরা জানাতে চাই। একটা বিরতির সময় হয়ে গেছে, ফিরে এসে আমরা জানাবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন জেনিথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিবেদিত লাইভ প্রেসক্রিপশন অনুষ্ঠানটি। এবার নিচে ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যে, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জেনিথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিবেদিত লাইভ প্রেসক্রিপশন অনুষ্ঠানে। আজ আমরা কথা বলছি জরায়ু টিউমার ফাইব্রয়েড প্রসঙ্গে। আমরা বিরতির আগে কথা বলছিলাম যে জরায়ু টিউমার ফাইব্রয়েড এর কিছু রিস্ক ফ্যাক্টর রয়েছে। কারা রিস্কের মধ্যে রয়েছে? রিস্ক ফ্যাক্টর তো আসলে অনেকগুলি, আমাদের সময় হয়তো কম, এত কথা বলা যাবে না। আমাদের দেশের জন্য যেটুকু প্রযোজ্য আমি শুধু সেটুকুই বলি। আমাদের দেশের জন্য যেমন যারা প্রেগনেন্সি নিচ্ছেন না, অনেক বয়স হয়ে যাচ্ছে, প্রেগনেন্সি নিচ্ছেন না, ইচ্ছাকৃতভাবে নিচ্ছেন না অথবা হচ্ছে না, তাদের মধ্যে হওয়ার পসিবিলিটি বেশি। আর বেশি কমন যেটা, যে আমাদের দেশে তো আসলে অল্প বয়সে বিয়ে হয়ে যায়। আমি যেখানে কাজ করি ওই এলাকায় একদমই অল্প বয়সে মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে, 20, 21, 22, 23-এর মধ্যে তাদের 2-3টা বাচ্চা হয়ে যাচ্ছে। এরপরে কিন্তু ওরা লম্বা সময় প্রেগনেন্সি নেয় না, এই যে এটাকে বলে ভলান্টারি ইনফার্টিলিটি। তাহলে এই সময় দেখা যাচ্ছে তাদের বয়স যখন 30 বা 30-এর উপরে চলে যাচ্ছে। আর ফাইব্রয়েডের মেন এজ তো হলো এভারেজ এজ হলো 35 to 45 ইয়ার্স, ওই সময় এসে দেখা যাচ্ছে তাদের ফাইব্রয়েড হচ্ছে। আচ্ছা, এটা একটা রিস্ক ফ্যাক্টর। আর যাদের অল্প বয়সী মেয়েদের মধ্যে যারা পিসিওএস, এটা একটু হরমোন ডিপেন্ড পলিসিস্টিক ওভারি সিনড্রোম, এটা নিয়ে আমরা কথা বলবো। একজন দর্শক অলরেডি আমাদের সাথে সংযুক্ত হয়ে গেছে। আচ্ছা, আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। জি দর্শক, আমরা সবাই শুনতে পাচ্ছি, আপনার সমস্যার কথা বলুন। টেলিভিশনের ভলিউমটা কমিয়ে নিন। হ্যাঁ ম্যাডাম, হ্যালো। জি, আমরা সবাই শুনতে পাচ্ছি, টেলিভিশনের ভলিউম কমিয়ে আমাদের সাথে কথা বলুন। আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম, আমি গাইবান্ধা ডিস্ট্রিক্ট থেকে বলছিলাম, গোবিন্দগঞ্জ থানা থেকে। ম্যাডাম, আমার ওয়াইফের হচ্ছে বাচ্চা কনসেপ্ট হচ্ছে না, আর প্রবলেম হচ্ছে নায়ের নিচে একটা টিউমারের মতন হচ্ছে, একটা মার্বেলের মতন দেখা করে পছন্দ বলে। আচ্ছা, আপনি কোনো কোয়েশ্চেন করবেন? সে ওনার জরায়ুতে কি কোনো ফাইব্রয়েড হয়েছে সেরকম কিছু আল্ট্রাসোনোগ্রাফিতে জেনেছেন? ওনার জরায়ুতে কোনো টিউমার আছে কিনা সেরকম কিছু কি জানেন? জরায়ু টিউমার নাই তো ম্যাডাম, মনে হচ্ছে ঠিক আছে, কিন্তু আচ্ছা, ওনার একটু সমস্যা, একটু বলেছেন ছোট একটা গুটির মতো, যেটা আপনি বললেন যে নাভির নিচে, সেটার জন্য আমার মনে হয় যে আপনি যদি একজন সার্জারি বিশেষজ্ঞের কাছে যান সেটা ভালো হবে বেশি। আমরা কথা বলছিলাম যে বিভিন্ন রিস্ক ফ্যাক্টর নিয়ে, সেটা আমরা কথা বলছিলাম যে কারা বেশি রিস্কের মধ্যে রয়েছে। রিস্কের মধ্যে বলেছিলাম আমি যে ফাইব্রয়েড একটা এস্ট্রোজেন ডিপেন্ডেন্ট টিউমার, মানে একটা এবং পলিসিস্টিক ওভারির কথা বলছিলেন যে পলিসিস্টিক ওভারি যাদের রয়েছে, হ্যাঁ যাদের রয়েছে তাদের তো কন্টিনিউয়াস এস্ট্রোজেন আসে, তাদের মধ্যে ফাইব্রয়েড হওয়ার পসিবিলিটিটা বেড়ে যায়। আচ্ছা, সেই ক্ষেত্রে তাদের করণীয় কি? আসলে প্রতিরোধের তো কোনো ব্যবস্থা নাই। অনেকেই জানতে চায় যে ফাইব্রয়েড যেন না হয় সেটার জন্য তাহলে ওয়েট কমাবেন, পিসিওএস মানে পলিসিস্টিক ওভারি যেন না থাকে। আমরা এই বিষয়টি নিয়ে কথা বলবো, একজন দর্শক সংযুক্ত হয়ে গেছেন আমাদের সাথে। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম, আমি যশোর থেকে তাসফিয়া আফরোজ বলছিলাম। জি, আমার হচ্ছে যে প্রবলেম, আমার হচ্ছে বাম পাশের ওভারিতে 3 বছর যাবত একটা চকলেট সিস্ট আছে। আমার নতুন বিয়ে হয়েছে 1 বছর,
তো চকলেট সিস্টে এখন আমার যেটা প্রবলেম হয়, খুব পেটটা ব্যথা করে আর আমার জ্বর আসে রাত্রে। তো এই 3 বছরের মধ্যে আসলে ওইভাবে যে ডাক্তারের কাছে যাওয়া হয় ওনারা বলেছেন যে বেবি কনসিভ করতে দ্রুত, নাইলে এটা ঠিক হবে না। তো আমরা দুইজনই আসলে স্টুডেন্ট, তো আমাদের আসলে আরো অনেক প্রবলেম আছে যে জন্য আমরা বেবিটা কনসিভ করতে পারছি না। আমি এই বিষয়ে একটু পরামর্শ চাচ্ছিলাম। অনেকে আবার বলছে যে এটার জন্য ক্যান্সার হয়ে যাবে এত দীর্ঘ সময় থাকলে বা কি, আর পেটটা ধীরে ধীরে অনেক বড় হয়ে যাচ্ছে। আমরা সংক্ষেপে উত্তরটি দিয়ে দিই আমরা ধন্যবাদ। আপনার প্রথম কথা হলো ক্যান্সার হওয়ার পসিবিলিটি নাই। আপনার ক্যান্সার হয়ে যাবে খুব অপেক্ষা করলে তা কিন্তু না। এন্ডোমেট্রিওসিস অন্য আরেকটা ডিজিজ, আমরা আজকে যেটা নিয়ে কথা বলছি সেটা না, এটা আরেকটা ডিজিজ। কিন্তু আপনি একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞের সাথে কথা বলেন, উনি আপনাকে ট্রিটমেন্ট দিবেন। এখন এটার মেডিকেল ট্রিটমেন্টও আছে। যদি মেডিকেল ট্রিটমেন্ট দেওয়া সম্ভব হয়, যেহেতু এই মুহূর্তে আপনি প্রেগন্যান্সি নিতে পারছেন না, আপনি মেডিকেল ট্রিটমেন্ট নিয়ে হয়তো ভালো থাকবেন। ধন্যবাদ। আমরা প্রতিরোধ নিয়ে কথা বলছিলাম। জরায়ু টিউমারের আসলে কোনো প্রতিরোধের কিছু নাই। অনেকেই এটা জিজ্ঞাসা করেন যে আমাদেরকে জিজ্ঞাসা করেন যে টিউমার, আমার মেয়ের টিউমার দেখা যাচ্ছে, আমার আরো মেয়ে আছে, তাদের কিভাবে প্রতিরোধ করতে পারবো। আসলে প্রতিরোধ করার খুব কিছু নাই। শুধু যেটা করতে পারেন ওনারা, যে যদি পলিসিস্টিক ওভারি থাকে সেটার জন্য ট্রিটমেন্ট নিতে পারেন। যাদের ওয়েট বেশি তারা একটু ওয়েট কমাতে পারেন। যারা কন্টিনিউয়াস এস্ট্রোজেন কোনো কারণে যদি নিয়ে থাকেন সেটা অমিট করতে পারেন। আর যারা অলরেডি ম্যারিড তারা যেন প্রেগন্যান্সি নিয়ে নেন। আচ্ছা, আর সেটা মানে আমাদের সোসাইটির প্রেক্ষাপটে এটুকুই বলা যেতে পারে। আচ্ছা, আর আমরা আজকে অনুষ্ঠানে একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। সময় থাকলে আরো আমরা অনেক কিছু জানতে পারতাম। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এটিএন নিউজের পক্ষ থেকে। আপনাকেও ধন্যবাদ। আমি একটা কথা বলতে চাই, সেটা হলো যে অপারেশন যাদের করতে হয় তারা খুবই অরিড থাকেন যে অপারেশন পরবর্তী ওনার জীবনটা কেমন হবে, ওনার কনজুগাল লাইফটা মানে দাম্পত্য জীবনটা কেমন হবে। আপনারা একদমই চিন্তা করবেন না, এটা দুশ্চিন্তার কোনো কারণ নাই। কারণ আপনার হরমোন আসে এবং সবাই মনে করে হরমোন ডেফিসিয়েন্সি হয়ে যাবে, তা কিন্তু না। হরমোন আসে ওভারি থেকে, ইউটেরাস থেকে না। কাজে জরায়ু ফেলে দিলে আপনার শুধু বাচ্চা হবে না, মাসিক হবে না, আর সব কিছুই ঠিক থাকবে। ধন্যবাদ সবাইকে। আপনাকে আবারও অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, চলছে ঘড়ির কাঁটা, চলছে আমরাও। সময় বলছে বিদায় নিতে হবে। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ সবাইকে।